দীপার ঘুমন্ত চেহারা বেশ ভালো করে পরখ করছে সাদমান। এইভাবে দেখার সুযোগ কি তার রোজ হতে পারে না? মেয়েটা কেন এত সুন্দরী? এই চেহারা যে দেখার অধিকার শুধুই তার। সাদমান ফ্লোরে কেটে রাখা লম্বা চুলগুলোর দিকে তাকায়, এরপর আবার দীপার দিকে তাকায়। কাঁধ অবধি চুলগুলো খারাপ লাগছে না অবশ্য, এতেও সুন্দর লাগছে। সাদমান মুচকি হেসে বিড়বিড় করে বলে, মাই পার্সোনাল রাশিয়ান লেডি, তোমার রূপ সৌন্দর্য হবে শুধু আমার জন্য। অন্য কেউ তাদেরকে প্রশংসা করবে আর সে জিনিস আমি রেখে দেব? অসম্ভব। এরপর তার নিজের ঠোঁট কামড়ে ধরে খুব মনোযোগ দিয়ে দীপার মুখের সামনে থেকে চুলগুলো সরাতে থাকে। চুল সরানো শেষে হাঁটু মুড়ে বসে খাটের ওপর থুতনি রেখে আপন মনে সুর তোলে, কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো, এক রাত বাড়াও দুহাত, হয়ে যাও আজ বাধাবিহীন। বলল কবিতা হয়ে চলো, বাগানে দাবানল জমানো জল ছড়ায় যেমন ঠিকানাহীন। ও চেয়েছি যতবারই হয়েছে চারাচারি, মরেছি ততবারই এসেছে এক বেদনা দিন। কঠিন তোমাকে ছাড়া একদিন। সাদমান ধীর পায়ে এগিয়ে এসেছে দীপার দিকে। দীপা পেছাতে পেছাতে কাঁপা কাঁপা গলায় বলে, আ- আপনি আমার দিকে এইভাবে এগিয়ে কেন আসছেন? দেখুন, আমার ভয় লাগছে আপনাকে অনেক। সাদমান দীপার দিকে এক পা দু পা করে এগোতে এগোতে খুবই ধীর কণ্ঠে বলে, পুরো বাড়িতে শুধু তুমি আর আমি, আর কেউ নেই। এমন অবস্থায় একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে এক বাড়িতে একা রয়েছ, একটা অঘটন তো ঘটানো উচিত, তাই না? দীপার প্রায় কেঁদে দেওয়ার মতো অবস্থা। তার পিঠ দেওয়ালে গিয়ে ঠেকেছে, আর তো পেছানোর উপায় নেই। সাদমান দীপাকে দু হাতের মাঝে বন্দি করে ফেলেছে। সাদমান দীপার দিকে মুখ এগিয়ে নিতেই দীপা একটা বিকট চিৎকার করে বসে। স্বপ্নের ঘোরে থেকেই দীপা ঘুমের মাঝে থেকেই চিৎকার করে উঠে বসে বিছানায়। সে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে। দীপা আশেপাশে ভালো করে পরখ করে নিল। পুরো রুম অন্ধকার, শুধু টিমটিমে এক আলো জ্বলছে। না, সাদমান তো নেই এইখানে কোথাও, আর সেও তো বিছানায়। এর মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল ওই সব। দীপা টেবিল থেকে পানি নিয়ে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নেয়। তার মাথাটা কেমন হালকা হালকা লাগছে তার কাছে। চোখে প্রচণ্ড ঘুম থাকায় দীপার তেমন কিছু না ভেবে বিছানায় আবার গা এলিয়ে দেয়। ঘড়ির কাঁটা 2টার ঘরে। হঠাৎ বাড়ির কলিং বেল বেজে ওঠে। পরপর 4 বেল বাজার পরই দীপার ঘুম ভেঙে যায়। সে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে রাত 2:07। এত রাতে কে এলো? তার মাথায় প্রশ্ন এলো। দীপা মাথায় ওড়না দিয়ে ঢুলতে ঢুলতে রুম থেকে বের হলো। রুম থেকে বেরোতেই সে দেখে সাদমান সিঁড়ি দিয়ে নামছে। তার উন্মুক্ত দেহ, শুধু ট্রাউজার পরে আছে। ফর্সা পিঠ, সুবলিষ্ঠ দেহ চকচক করছে। দীপা নিজের চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। বাড়ির কাজের লোক এতক্ষণে দরজা খুলে দিয়েছে। সাদমান এগিয়ে যেতেই দেখতে পায় দরজার সামনে দাঁড়িয়ে আছেন মিসেস মনিরা। তার পাশে একজন ইন্সপেক্টর এবং পেছনে কিছু কনস্টেবল দাঁড়িয়ে আছে। সাদমান মনিরাকে দেখেই একটা লম্বা হামি দিয়ে বলে, আরে শাশুড়ি মা যে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি এত রাতে কষ্ট করে আসতে গেলেন কেন? মনিরা রেগে তীরে আসতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণ করেন। রাগে তার শরীর রিরি করছে। এমন সময় দীপাকে সিঁড়ি বেয়ে নামতে দেখে মনিরা দ্রুত দীপার দিকে এগিয়ে যান। দীপাও তার মাকে দেখে যেন প্রাণ ফিরে পেল। দীপা দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মনিরা দীপার চুলে হাত বুলাতে গিয়ে কপাল কুঁচকে ফেলেন সামান্য। এরপর চুলের দিকে তাকিয়ে মনিরা বেশ অবাক হয়েই বলে, তোমার চুল কেটেছো কেন তুমি? দীপা বেশ অবাক হয়ে বলে, মানে? এই বলেই সে চুলে হাত দিতেই তার কলিজা যেন ছেদ করে ওঠে। দীপা কিছু বলার আগেই সাদমান বলে ওঠে, ও শাশুড়ি মা, চলো আমি কেটে দিয়েছি ওর। একটা মেয়ে এসবের কিছুই জানে না। দীপার চোখের কোণে পানি জমে যাচ্ছে। এই চুল যে তার অনেক শখের চুল, কত যত্নই না করতে হয়েছে তার এই চুলের পেছনে।
আর আজ সেই চুল এতখানি কেটে ফেলেছে, একদম চুল কাঁধ অবধি বানিয়ে দিয়েছে। দীপা নিজের কান্না নিয়ন্ত্রণে না রাখতে পেরে হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, মা, আমায় নিয়ে যাও না। দেখুন আমার চুল কেটে ফেলেছে। আমার শখের চুলটা কেউ বাদ দিল না। দীপা হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে অনবরত। ইন্সপেক্টর কি বলবে কিছুই বুঝতে পারছে না। প্রথমত তাকে শুধু বলা হয়েছে কেউ তার মেয়েকে অপহরণ করেছে, সে সেখানেই যেতে হবে। তবে কে করেছে এই কাজ তা না বলেই সোজা মন্ত্রীর বাড়িতে নিয়ে এসেছে। এখন তার কি বলা উচিত বা করা উচিত সে বুঝতে পারছে না। মনিরা ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে বলেন, দাঁড়িয়ে আছেন কেন? এই ছেলে আমার মেয়েকে তুলে এনেছে, অ্যারেস্ট করুন এনাকে। প্রমাণ তো আপনাকে দিয়েই এনেছি আমি। সাদমান সোফায় গিয়ে পায়ের ওপর পা তুলে বসে বলে, প্রথমেই সবাই আমার লাল সালাম গ্রহণ করুন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা জানিয়ে রাখি, শি ইজ মাই মিসেস। সকল নিয়ম এবং বিধি নিষেধ মেনেই আমাদের বিয়ে হয়েছে। তোমার বউকে তো আমি তুলে আনতেই পারি, রাইট? সকলেই হতভম্ব হয়ে সাদমানের দিকে তাকায়। মনিরা চোখ বড় বড় করে সাদমানের দিকে তাকিয়ে আছে। তার চিত্ত নাড়িয়ে দেওয়ার জন্য হয়তো এই কথাটুকুই যথেষ্ট ছিল। 1939 সালের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন এর ধারা 2(8)-এ বলা আছে, স্বামী যদি নির্যাতন করে বা জোর জবরদস্তি করে তাহলে স্ত্রী তার সঙ্গে থাকতে বাধ্য নয়। এমনকি পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন 2010-এর ধারা 11 অনুযায়ী তাকে জোর করে আটকে রাখা অপরাধ। তাই তুমি চাইলে আমার মেয়েকে জোর করে আটকে রাখতে পারবে না। মনিরা একদমই কথাগুলো বলে দম ছাড়লেন। সাদমান মাথা নাড়াতে নাড়াতে বলে, শাশুড়ি মা, তার আগে বলুন আমি আপনার মেয়েকে কখন নির্যাতন করলাম? মিসেস মনিরা রাগে ফুঁসে উঠে বললেন, আমার মেয়ের অজান্তে তার চুল কেটে দিয়েছো তুমি। তার গাল লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে তুমি ওর গায়েও হাত তুলেছো। তো এইটাই কি অত্যাচার, নির্যাতন না? সাদমান ফিচিল হেসে বলে, অত্যাচার তো আমি এখনো শুরুই করিনি। যেদিন থেকে অত্যাচার শুরু হবে সেদিন থেকে ফরজ গোসলের সময় আমার লাল সুন্দরের মুক্তি নেই আমার হাত থেকে। দীপার যেন লজ্জায় মাটি খুঁড়ে তার নিচে চলে যেতে ইচ্ছে হচ্ছে। এত লোকের সামনে, বিশেষ করে সামনে তার মা রয়েছে। মনিরাও যেন বাকরুদ্ধ হয়ে রয়েছে। সাদমান এমন একটা কথা বলে ফেলবে তার কথার পরিপ্রেক্ষিতে তিনি তা একটুও আন্দাজ করেননি। তিনি পেছনে তাকিয়ে দেখলেন ইন্সপেক্টর নিজেও অন্যদিকে তাকিয়ে ঠোঁট চেপে রেখেছে। বোঝাই যাচ্ছে সে নিজের হাসি চেপে রেখেছে। কিছুক্ষণ নীরবতার পর ইন্সপেক্টর নিচেই বলে উঠলেন, মিসেস মনিরা খান, আমরা জানতাম না যে স্যার এবং আপনার মেয়ে বিবাহিত। না হলে আমি কখনোই আসতাম না। আপনি আমাদের বলেছেন আপনার মেয়েকে অপহরণ করেছে, কিন্তু তারা তো বিবাহিত। আপনি অযথা আমাদের সময় নষ্ট করলেন। মনিরা নিজেও চুপ করে আছেন। তিনি বেশ ভালোই বুঝতে পারছেন ইন্সপেক্টর নিজের চাকরি হারানোর ভয়ে এখান থেকে কেটে পড়তে চাচ্ছে। কারণ এর আগেও সাদমান নতুন এমপি হওয়ার পরপরই 4 জন এসপি ট্রান্সফার করিয়েছে, কারণ তারা সাদমানের কথা মানেনি। সেখানে তো তিনি সামান্য ইন্সপেক্টর সাদমানের কাছে গিয়ে ক্ষমা চাইলেন তাকে অযথা হেনস্থা করার জন্য। সাদমানও মনিরার দিকে চোখ রেখে ব্যঙ্গাত্মকভাবে হেসে হাত মিলিয়ে নেয়। মনিরা নিজেও জানতো না খেলার মোড় এইভাবে ঘুরে যাবে, কিন্তু সে তো দমে যাওয়ার পাত্রী না। যে করেই হোক তার মেয়েকে যে এইখান থেকে নিয়ে যেতেই হবে। সে তার নিজের জীবন বাজি রেখে হলেও তার মেয়ের জীবন সে নষ্ট হতে দিবে না। এই রাজনৈতিক জীবনে যারা জড়িয়েছে তারা কেউই সুখী হতে পারেনি। সে চান না তার জীবনের মতো তার মেয়ের জীবনও এমন নিঃসঙ্গতায় কাটুক। ইন্সপেক্টর চলে যেতেই সাদমান এগিয়ে এসে দীপার ওড়নার এক পাশের অংশ নিজের হাতে পেঁচিয়ে সামান্য টান দিতেই দীপার ওড়না খুলে যাওয়ার ভয়ে সেটা ধরেই সাদমানের দিকে কিছুটা এগিয়ে যায়। মনিরা চোখ গরম করে বলে, আরে এই তুমি আমার মেয়ের ওনাদের টানাটানি করছো কেন? দেখছো না ও পছন্দ করছে না এসব? আমার সামনে আমার মেয়ের সাথে এমন করছো? সাদমান দীপার ওড়না নিয়ে নাড়াচাড়া করতে করতে বলে, শুধু ওনাটাই ধরেছে আপাতত, কারণ আপনার মেয়ে অন্য কিছু ধরার অনুমতি এখনো দেয়নি। দীপা চোখ গরম করে সাদমানের দিকে তাকায়। সাদমান এতে মোটেও ভ্রুক্ষেপ না করে বলে, শাশুড়ি মা, রাত অনেক হলো, আজ এখানে থেকে যান কেমন?
মনিরা কোনো কথা বলে দীপাকে সামান্য একটু দূরে নিয়ে বলে, আমি দ্রুত তোমাকে এখান থেকে নিয়ে যাব। বাড়ির ড্রাইভার অপেক্ষা করছে। আর ও তোমার শারীরিক ভাবে কোনো ক্ষতি করতে পারবে না, নিশ্চিত থাকো। তবে নিজের খেয়াল রাখবে। আজ আমার দিতে হবে। তোমায় আজ ওই জানোয়ারটা নিয়ে যেতে দিবে না কোনোভাবেই। দীপা টলমাল চোখে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে, মা আমায় মাফ করে দাও মা। আমি আমি ওকে নিজে সেচে বিয়ে করিনি। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে দীপার মা দীপাকে থামিয়ে দিয়ে বলে, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি ইচ্ছে করে কিচ্ছু করনি। তুমি শুধু এখন নিজের খেয়াল রেখো আর সাবধানে থেকো। আমি দ্রুতই তোমাকে এইখান থেকে নিয়ে যাব। দীপার মা দীপার মাথায় আলতো করে হাত বুলিয়ে সেখান থেকে চলে যায়। দীপা তার মায়ের প্রস্থানের পানে চেয়ে থাকে ভেজা চোখে। সাদমান পেছন থেকে চেঁচিয়ে বলে ওঠে, শাশুড়ি মা, সাবধানে যান। আর আমার লাল সালাম নেবেন কিন্তু। আসসালামু আলাইকুম। মনিরা গেট পেরিয়ে চলে যেতেই সাদমান এসে আবারও দীপার ওড়না ধরে টানে। দীপা তেজ দেখিয়ে ঝাড়ি দিয়ে বলে, উফ, কি সমস্যা আপনার? তখন থেকে এমন করে যাচ্ছেন। সাদমানও এবার কিছুটা বিরক্ত হয়ে বলে, আমি তোর বসে বসে খাই না, তাই না? কাল সকালে আমার মিটিং আছে, 3টে বেজে গেছে। এই ভারতীয় সিরিয়ালের নাটক দেখতে দেখতে ঘুমোতে যাও। ঘুমোতে যাও এখন, আর আমাকে ঘুমাতে দাও। দীপা ফুঁসে উঠে বলে, আরে আপনি যান না ঘুমোতে, আমি কি আটকে রেখেছি নাকি? আর এইভাবে ওড়না ধরে টানটানি করবেন না, বিরক্ত লাগে আমার। সাদমান ওড়না ছেড়ে দিয়ে এবার হাত চেপে ধরে বলে, বেশ, ধরলাম না ওর না। ঘুরিয়ে পেঁচে না বলে সরাসরি বললেই পারো যে তোমার হাত ধরতে বলেছো আমাকে। আমি কি মাইন্ড করতাম নাকি? দীপা চোখ মুখ কুচকে বেশ জোরেই বলে ওঠে। উফ, লাগছে আমার, সাদমান ছাড়ুন। সাদমান দীপার হাতটা আর একটু শক্ত করে চেপে ধরে চোখ সরু করে বলে, যত জোরে চেঁচাচ্ছ, আমি কিন্তু এতটা জোরেও তোমাকে ধরিনি। অন্য কি এখন তোমার চিৎকার শুনলে তো ভাববে মন্ত্রী কত নির্দয়ভাবে তার বইয়ের লজ্জা হরণ করছে। দীপা ঝাড়ি মেরে নিজের হাত ছড়িয়ে বলে, আল্লাহর দোহাই লাগে আপনার, এমন অসভ্যদের মতো কথা বলবেন না আমার সাথে, অসহ্য লাগে আমার। এই বলেই বিড়বিড় করতে করতে ওপরে চলে যায়। 5 তারকা বিশিষ্ট গুলসানের নামি রেস্টুরেন্টের 12 তলার পুরো ফ্লোর আর শুধু একজনের জন্য বুকিং করা। সাদমান টেবিলের এক পাশে বসে ফোন স্ক্রল করছে। অপর পাশে চেয়ারে ইতিমধ্যেই বসে আছে দেশের প্রধানমন্ত্রীর মেয়ে নীলাশা। কালো ওয়েস্টার্ন ড্রেস, স্ট্রেট করা হালকা ব্রাউনিশ ডাই করা চুল, ফর্সা ফরেন বেল্ট স্কিন টোন, এক কথায় চলন্ত এলিট ক্লাসিক বিউটি বলা যায়। কিন্তু সেই সৌন্দর্যের দিকেও সাদমানের কোনো আগ্রহ নেই। নীলাশা ওয়েটারকেই ইশারা করে অর্ডার দিল। তারপর সাদমানের মনোযোগ পেতে হালকা হেসে বলল, কেমন আছো সাদমান? সাদমান ফোন থেকে চোখ না তুলেই বলে, চলছে। নীলাশা হাত জোড়া করে টেবিলে রাখলো। তুমি জানো বাবা সেদিন আমাদের বিয়ে নিয়ে কত কথা বলছিল, তাই আজ দেখা করে কথা বলতে বলেছে। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? এবার সাদমান ধীরে ধীরে মাথা তুলল। অবজ্ঞা মিশ্রিত এক দৃষ্টি ফেলে বলল, দেখা করে চলে যাওয়ার পর জিজ্ঞেস করতে কিছু অসুবিধা হয়েছিল কিনা? এত আগে জিজ্ঞেস করছে কেন? নীলাশা কিছুটা লজ্জা পেলেও নরমভাবে হাসে। জানো সাদমান, তোমার এমন সোজা সাপটা কথা বলার স্টাইলটাই আমার সবচেয়ে ভালো লাগে। সাদমান ঠান্ডা গলায় বলে, ভালো লাগে কিছুদিন পর থেকে থাকবে না, তখন আমার কথা তোমার গায়ে কাটার মতো বিঁধবে। নীলাশা একটু থেমে কথার মোড় ঘুরিয়ে বলে, তাহলে বিয়ে নিয়ে ঠিক কী ভাবছো? বাবা বলেছিল তোমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আসতে, প্ল্যান করতে। সাদমান চেয়ারে হেলান দিয়ে বলে, বাকিদের ব্যাপারে কিছু বলতে পারছি না, তবে আমিও যেতে পারবো না। আর আবার বিয়ের কোনো প্ল্যানও নেই আমার। নীলাশার চোখ বড় হয়ে যায়। আমার বিয়ে মানে? আর আঙ্কেল তো কত প্ল্যান করেছে আমাদের নিয়ে, অ্যান্ড আই এম রিয়েলি সো মাচ এক্সাইটেড। সাদমান একটু হাসলো। বাবা যেহেতু বিয়ের কথা বলেছে আর প্ল্যান করছে, তাহলে বাবাই বিয়ে করুক, তবে আমি করব না। নীলাশা অদ্ভুতভাবে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না সাদমান আসলে মজা করছে নাকি তাকে নিয়ে মজা ওড়াচ্ছে। সাদমান শান্ত হয়ে গভীরভাবে বলে, আর আমাকে আলাদা করে কেউ কিছু বলেনি, তো এইসব নিয়ে আমি মাথা ঘামাই না।
তুমিও না ঘামালে তোমার জন্য ভালো হবে। নীলাশা আর কোনো উত্তর দেওয়ার আগেই সাদমান চেয়ারে একদম জোরে শব্দ করে ঠেলে উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্ট ছাড়ল। নীলাশা বিস্ময়ে স্থির হয়ে তাকিয়ে রইল তার দিকে। সাদমান নিজেও বুঝতে পারছিল না সে এত রেগে গেল কেন। নীলাশার প্রতি তার কোনো দুর্বলতা নেই, এই বিষয়টা সে খুব ভালো করেই জানে। তবুও বিয়ে শব্দটা এখন তার গায়ে অ্যাসিডের মতো লাগে। কয়েক মাস ধরে নীলাশার সাথে তার বিয়ের আলোচনা চলছে, কিন্তু সে তখনও চুপ ছিল। কিন্তু আজ আর পারেনি, কারণ সময় এসে গেছে তার 5 বছরের দীর্ঘ অপেক্ষার সময়। বাংলাদেশের সাধারণ নির্বাচন সামনে, আর এইবার প্রধানমন্ত্রী হওয়ার আসনটা তারই হবে। তার শৈশবের স্বপ্ন, এই দেশ, এই ভূখণ্ড, এই মানুষ সব তার পায়ের নিচে থাকবে, যা তার বাবা বিগত 15 বছরে পারেননি। সাদমান সেটা সম্ভব করে দেখাবে। সে ছোট্ট করে কোনোদিন ভাবতে শেখেনি, সে কখনো ছোট ছোট স্বপ্ন দেখতেও শেখেনি। সে বড় স্বপ্ন দেখে আর সেখানেই থাবা বসায়। তার মাথায় এখন কেবল একটাই কথা, বাংলাদেশ, যা চলবে তার ইশারায়, তার নেতৃত্বে। রাগ চেপে সে সানগ্লাস চোখে লাগিয়ে বিল্ডিংয়ের লিফট ঘুরে সরাসরি পার্কিংয়ে যায়। তার সামনে তার গাড়ির দরজা খুলে দেওয়া হয়। ড্রাইভিং সিটে আগে থেকেই বসে আছে সাফিন। সাদমান গাড়িতে উঠে বসতেই সাফিন ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে এক ভ্রু উঁচিয়ে হাসল। এক্কেবারে পাক্কা 15 মিনিটের মধ্যে এসে পড়েছেন ভাই। আসলে আপনার টাইমিং সেন্স দেখলে অবাক হয়ে যাই। ওভার অ্যাক্টিং বন্ধ কর শাফিন। সাদমান পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল। সাফিন হেসে দিয়ে বলে, ইয়েস বস, এখন তাহলে যাওয়া যাক। গাড়ি বেশ কিছু দূর এগিয়ে এক বস্তির মতো এলাকায় এসে থামল। সাদমান চোখে আবার সানগ্লাস পরে বস্তির দিকে এগিয়ে যায়। তাকে দেখে শখানেক মানুষ দৌড়ে এসে মাথা নত করে। সাদমান পকেট থেকে বন্দুকটা বের করে তাদের ইশারা করে উঠে দাঁড়াতে, এরপর তাদের মাঝে দিয়ে হেঁটে এক কক্ষের দিকে এগিয়ে যায়। কক্ষের ভেতর টেবিল ঘিরে বসে আছে প্রায় 12 জন বিদেশি লোক। সবার সামনেই খোলা ফাইল, আর পেছনে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া গড়নের বন্দুকধারী গার্ড। কেউ কক্ষটা দেখলেই বলতে পারবে না যে এমন একটা বস্তির ভেতর এমনও আধুনিক বিলাসবহুল কক্ষ রয়েছে। সাদমান হেঁটে গিয়ে টেবিলের অপর প্রান্তে রাখা নরম চামড়ার সোফায় বসলো। পা তুলে আরাম করে ঠেস দিয়ে বসলো। তার ক্ষমতা তার শরীর ভঙ্গিতেই ফুটে উঠেছে। তার ডান পাশে দাঁড়িয়ে আছে সাফিন, 2 হাত সামনে জড়ো করে। বিদেশি প্রতিনিধিরা উঠতে উদ্যত হচ্ছিল। ঠিক তখনই সাদমান চোখ তুলে হালকা হাসলো। নো, সিট ডাউন, উই আর নট ইন আ প্রেসিডেন্সিয়াল মিটিং। তারপর সামনে বসা সবচেয়ে বয়স্ক মানুষটি উঠে দাঁড়ালেন। মাথায় চুল বলতে গেলে কিছু নেই, যা আছে তাও ধবধবে সাদা, দুপাশে পাতলা হয়ে নেমে গেছে। তিনি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন। Hello, I am John Raphael, CEO of Sadlan. And you? সাদমান সামান্য ঠোঁট বাঁকিয়ে দাম্ভিকতার এক হাসি দিয়ে বলল। সেম টু ইউ। রেফেলও বোকা বোকা মুখে হাসলো। সাফিন পাশে দাঁড়িয়ে নিঃশব্দে হাসলো সাদমানের কথা শুনেই। সাদমান বেশ গম্ভীর হয়ে বসলো। এরপর বলল, এবার সরাসরি কাজের কথা আসা যাক। রেফেল সোজা হয়ে বসলো। সাদমান আঙ্গুল দিয়ে টেবিলের ওপর টোকা দিতে দিতে বলল, I need 5 million weapons. How much will you charge for them? The charge depend on the king of weapons you are asking for. লোকটা এক ভ্রু উঁচিয়ে বলল। সাদমান কিছুক্ষণ চুপ থেকে ভেবে বলল, 3 million hyper guns, 1 million bladed weapons, and 1 million bombs. লোকটার পাশে বসে থাকা একজন ট্যাবলেটে কিছু লিখলো। এরপর কিছুক্ষণ পর তার কানে কানে কি যেন বলল। বয়স্ক লোকটা সিরিয়াস ভঙ্গিতে বলল, It will cost 12.11 billion USD. So what do you think? এই বলে লোকটা সাদমানের দিকে একটা কাগজ আর কলম বাড়িয়ে দেয়। সাদমান সাফিনের দিকে একবার তাকায়, এরপর কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে কলমটা উঠিয়ে কাগজে সাইন করে দিয়ে বলে, Deal done. লোকটা মুচকি হেসে দাঁড়িয়ে সাদমানের সাথে হ্যান্ডশেক করে নেয়। সাদমান বেরিয়ে আসে সেই কক্ষ থেকে। পুরো বস্তিটা ঘুরে সে একবার দেখে,
এর আগেও সে এমন অনেক গ্রাম বস্তিতে গিয়েছে যারা টাকার জন্য এমন অসহায়, টাকার কাছে হেরে গিয়েছে। তাদের জীবনের সচ্ছলতা এইসব জায়গায় সাদমান অনেক টাকা দিয়ে সাহায্য করে থাকে। এজন্যই সাদমানের এদেশের উচ্চবিত্তদের ওপর এত বেশি ক্ষোভ। এদেশের ধনীরা তো নিম্নবিত্তদের মারিয়েই এত বড় হতে পেরেছে। এসবের পিছে সবচেয়ে বড় অবদান রাখে এই জঘন্য রাজনীতি প্রথা। এর জন্যই সে এই গরিবদের হাতে অস্ত্র ধরা শিখাবে। এই গরিবদের নিয়েই সে দেশ লড়াই করবে। এই দেশের মানুষগুলোর প্রতি তার তীব্র ঘৃণা। তবে এই নিম্নবিত্ত লোকগুলোকে দেখলে তার ভীষণ মায়াও হয়। এই লোকগুলোর তো কোনো দোষ নেই। নির্জন রাস্তায় গাড়ি এগিয়ে চলেছে। রাস্তার দুই ধারে সারি সারি ঘন গাছপালার জন্য সূর্যের আলো ঢুকতে পারছে না রাস্তাটিতে। এই রাস্তাটি শহরের বাইরে। গাড়ির কাচ নামানো, মুক্ত বাতাস এসে বাড়ির কাছে সাদমানের মুখে চুলগুলো উঠছে। হঠাৎ সাফিন চিৎকার করে গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে। এক পর্যায়ে গাড়ি উল্টে রাস্তার পাশে একটা খাদের ওপর পড়ে যায়। রাত 11টার কাঁটা ছুঁই ছুঁই। বাহিরে আজও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাই চারপাশে বেশ নিস্তব্ধতা। হঠাৎ কেউ দরজায় কলিং বেল বাজালো। মনিরা বেশ অবাক হলো। এত রাতে কে কলিং বেল বাজাবে? মনিরা নিজের চশমাটা খুলে বইটা বন্ধ করলো আর সারাদিন বিভিন্ন আইনি ধারাগুলোর দিকে চোখ বুলিয়েছে। কি করে মেয়েকে ফিরিয়ে আনা যায় তারই খোঁজ করে চলেছে। দরজা খুলতেই মনিরা ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। তার সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে সেদিনের ট্রেনে দেখা ছেলেটি। তবে ছেলেটি এখানে কি করছে? মনিরা গম্ভীরভাবে জিজ্ঞেস করে। কে তুমি? এখানে কি চাই? নীরব জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে একটু জোরে করে হাসার চেষ্টা করলো। আসসালামু আলাইকুম আন্টি। মনিরা গম্ভীরভাবে সালামের উত্তর নিল। নীরব চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ফেলে সাহস জোগাড় করে বলল, আন্টি দীপা কোথায়? ওকে কি পাওয়া গিয়েছে? মনিরার কপালের ভাঁজ আরও গভীর হয়। নীরব আমতা আমতা করে বলে, আসলে ভার্সিটিতে অনেকের কাছে শুনলাম ওকে পাওয়া যাচ্ছে না। আবার 3-4 দিন তো প্রায় হতে চলল, এখনো দেখিনি ওকে, তাই ওর কি খোঁজ নিতে এসেছি। মনিরা ওকে দেখে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। আবার তাকালো নীরবের দিকে। নীরব হয়তো বুঝলো মনিরা কি বোঝাতে চেয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে নীরব আবার বলল, আসলে এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই হঠাৎ মনে এলো, তাই এলাম। আপনাকে ডিস্টার্ব করে থাকলে সরি। নীরব কিছুক্ষণ ভদ্রলোকের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার আশা ছিল মনিরা কোনো একটা উত্তর দিবে, তবে মনিরা সালাম নেওয়ার পর তার কোনো কথারই উত্তর দেয়নি। নীরব হতাশ হয়ে সেইখান থেকে চলে যেতে নেয়। তখনই মনিরা বলে ওঠে, ভেতরে এসো। নীরবের পা থেমে যায়। অদ্ভুত দৃষ্টিতে তাকায় মনিরার দিকে, কিন্তু মনিরা ততক্ষণে ভেতরে চলে গিয়েছে। নীরব নিজেকে ধাতস্থ করে বাড়ির ভেতরে প্রবেশ করে। সোফায় বসে আছে নীরব, তার অপর পাশে বসে আছে মনিরা। সামনের টেবিলে গরম চা থেকে ধোয়া উঠছে। মনিরা চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, নাম কি তোমার? নীরব হাতে চায়ের কাপ তুলে নিয়ে বলে, শেখ নীরব এহসান। মনিরা আবার জিজ্ঞেস করে, থাকো কোথায়? করো কি? বাড়ি থেকে কে আছেন? নীরব চায়ে চুমুক দিতে গিয়েও থেমে যায়। মনিরার কথার পৃষ্ঠে তার কেন যেন উত্তর দিতেও গলা কাঁপছে। মনে হচ্ছে সে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। সে আসামি আর মনিরা তাকে প্রশ্ন করছেন। নীরব একটু বুদ্ধি খাটিয়ে উত্তর করে, আমি একা একটা অ্যাপার্টমেন্টে থাকি, আপাতত পড়াশোনা করছি, এটাই আমার শেষ বর্ষ। আর বাড়িতে আমার মা, বাবা এবং একটা ছোট বোন আছে। তারা ঢাকায় থাকেন না, কেউ রাজশাহীতে থাকেন সবাই। সে ইচ্ছা করে সাদমানের নাম বলা থেকে এড়িয়ে যায়, কারণ যদি শোনে তার বড় ভাই আছে আর তার সম্পর্ক জিজ্ঞাসাবাদ করে, তখন তো আরেক ফ্যাসাদে পড়ে যাবে। এমনি সে রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে, কারণ মনিরা রাজনীতি পছন্দ করে না। তাই মনিরা নীরবের থেকে টুকটাক তার সম্পর্কে জেনে হঠাৎ প্রশ্ন করে বসলো, তুমি দীপাকে পছন্দ করো? নীরব হঠাৎ এমন প্রশ্নে থতমত খেয়ে যায়। কি বলবে সে? হ্যাঁ নাকি না? হ্যাঁ বলে দিলে যদি বলে কোন দিন দীপার সামনে না যেতে তখন, আর না বলে দিলেও তো দীপাকে পাওয়ার চান্স কমে যাবে। মনিরা স্থিরভাবে নীরবের দিকে চেয়ে আছে। নীরব ভেবে পাচ্ছে না
যে তার মেয়েকে পাওয়া যাচ্ছে না, অথচ তার মুখে চিন্তার ছাপও নেই। উল্টো তাকে এইসব প্রশ্ন কেন করছে? মনিরা আবার প্রশ্ন করলো। হ্যাঁ নাকি না, এক কথায় উত্তর দাও। নীরব নিজের ভেতরেই সাহস জুগিয়ে দম বন্ধ করে বলে দিল। হ্যাঁ। মনিরার চেহারা দেখে তার ভাবমূর্তিটা ঠিক আন্দাজ করা যাচ্ছে না, তবে এই ঠান্ডা নীরব পরিস্থিতিতে বোম ব্লাস্ট করার জন্য মনিরার একটা কথাই যথেষ্ট ছিল। কাল বা পরশু যদি দ্রুত পারো তোমার বাবা মাকে নিয়ে এসো বিয়ের প্রস্তাব নিয়ে। নীরব গোল গোল চোখে তাকিয়ে আছে দীপার মায়ের দিকে, তার যেন সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। মনিরা নীরবের দিকে বিস্কুটের পিরিচটা এগিয়ে দিয়ে বলে, যা ঠান্ডা হয়ে গিয়েছে মনে হয়, এতক্ষণে গরম করে এনে দিব। নীরব তার ঘর থেকে বেরিয়েও যেন বেরোতে পারছে না, তাও বিড়বিড় করে বলল, না আন্টি, লাগবে না, ধন্যবাদ। এই বলেই ঠান্ডার চাটা ঘটঘট করে খেয়ে দ্রুত উঠে পড়ল। তার মনে হচ্ছে সে খুশিতে এবার পাগল হওয়া বাকি। তবে হঠাৎ মনে এলো দীপার নিতা তো নেই, তাহলে বিয়ে কিভাবে কি? মনিরাকে এই প্রশ্ন করতেই সে গম্ভীরভাবেই উত্তর করে, দীপা কোথায় আছে আমি জানি, সেইখান থেকে আমি ওকে নিয়ে আসবো, নিশ্চিত থাকো। আর নিজের মা বাবাকে নিয়ে এসো। নীরব মাথা নেড়ে সম্মতি দিয়ে বিদায় জানিয়ে সেইখান থেকে প্রস্থান করে। তবে এত কিছুর মাঝে তার মাথায় একবারের জন্যও আসছে না কেন দীপাকে বিয়ে করার জন্য তাকে প্রস্তাব দিল। সে জানে না কেন, অজান্তেই তার চোখে পানি এসে যাচ্ছে। নীরব ঈদের নামাজ ব্যতীত কোনো নামাজ পড়েছে কি না সে জানে না। সব সময় বন্ধু, গান, আড্ডা এইসব নিয়েই থেকেছে। তবে দীপাকে তার জীবনে পাওয়ার আশায় সে এখন রোজ নিয়ম করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে খোদার দরবারে। দীপার সুস্থতা চায় এবং দীপার ভালো একটা জীবন চায়। এমনকি দীপা নিখোঁজ হওয়ার পর তাহাজ্জুদ নামাজেও বসেও সে তার চোখের পানি ঝেড়েছে শুধু দীপার মঙ্গল কামনার জন্য। হাসপাতালের কেবিনে নীরবতা ভাঙছে শুধু মেশিনের বিপ বিপ শব্দে। সাদমানের চোখ দুটো পিটপিট করে খুলে গেল। সিলিংয়ের সাদা আলো সরাসরি চোখে পড়তেই আবার চোখ সরু করে ফেলল। তার মাথা ভারী হয়ে আছে, শরীরের প্রতিটা অংশে ব্যথা গেঁথে আছে। ঘড়ির দিকে তাকাতেই দেখা গেল 12:53। 1টা বাজতে এখনও 7 মিনিট বাকি। সাদমান মাথা ঘুরিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করলো। রুমটা অচেনা, সাদা দেওয়াল, গন্ধটা জীবাণুনাশকের হাসপাতালের। কিছুক্ষণ পরেই হঠাৎ মাথার ভেতর থেকে একটা স্মৃতি উঠে এলো, সাফিনের ব্যালেন্স হারিয়ে গাড়ি উল্টে ফেলার দৃশ্য। সে ধীরে ধীরে নিজের শরীরের দিকে তাকালো। হাতে স্যালাইনের ক্যানোলা, মাথায় পুরো ব্যান্ডেজ, হাসপাতালের নীল পোশাক শরীরে। কয়েক সেকেন্ড কিছু না ভেবে না বলেই সাদমান হাত বাড়ালো ক্যানোলার দিকে। একটা টান দিতেই সুচটা হাত থেকে ছিঁড়ে বেরিয়ে রক্ত গলগল করে বের হতে লাগলো। সে সেসবে পাত্তা দিল না। বিছানার পাশে চেয়ারে রাখা নিজের কালো শার্টটা তুলে নিল, হাসপাতালের পোশাক খুলে ফেলল। দরজা খুলে বাহিরে যেতেই সামনে পড়ে একজন নার্স। সে সাদমানকে দেখে প্রায় চেঁচিয়ে বলল, স্যার, উঠছেন কেন আপনি? কিছু দরকার? সাদমান কোনো ভনিতা ছাড়া সরাসরি বলল। শাফিন কোথায়? নার্স একটু নিচু কণ্ঠে কাপা গলায় বলল, স্যার, পাশের কেবিনে। সাদমানের নিজস্ব হাসপাতাল এটি, তাই এইখানে ডাক্তার থেকে শুরু করে স্টাফ সকলেই তার হুটহাট ট্রাক সম্পর্কে অবগত। সাদমান একটা কথাও আর না বলে সোজা ঢুকে গেল পাশের রুমে। বিছানায় শুয়ে আছে সাফিন, অচেতন এখনও, মুখে অক্সিজেন মাস্ক, ডান হাতে প্লাস্টারে মোড়া। গায়ের ওপর দিয়ে ইনজুরি পরিষ্কার বোঝা যাচ্ছে। হাতে তার গুলি লেগেছিল, যার ফলে গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে সেখানেই ব্যান্ডেজ করা। সাদমান একদম স্থির দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তার চোখে অদ্ভুত এক গভীর নীরবতা, অস্থিরতা ছড়িয়ে পড়েছে। সে হঠাৎ ঘুরে নিজের কেবিনে ফিরে গেল। ড্রয়ার খুলতেই ফোন আর ওয়ালেটটা পেয়ে গেল। ফোন পকেটে রেখে ওয়ালেটটা নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। রাত বেশ গভীর হয়েছে। দীপা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে অনেকক্ষণ ধরে। আজ এখনও সাদমান বাড়িতে ফেরেনি। এই একটা ভাবনাই কেন যেন তাকে অকারণে দম বন্ধ করা টেনশনে ফেলে দিচ্ছে। না চাইতেও মনে কেমন একটা অস্থিরতা কাজ করছে। চোখ বন্ধ করলেই সাদমানের মুখটা ভেসে ওঠে। অদ্ভুতভাবে মাথার ভেতর ভোঁ ভোঁ করে। হঠাৎই আর থাকতে না পেরে দীপা বিছানায় উঠে বসলো।
পাশে থাকা ছোট্ট ল্যাম্পটার সুইচ অন করতেই হালকা হলুদ আলো ঘরটাকে ভরিয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তেই দরজাটা আস্তে করে ঠেলে ভেতরে ঢোকে সাদমান। হঠাৎ লাইট জ্বলে ওঠায় সে এক মুহূর্তের জন্য থমকে যায়, চোখ কুঁচকে তাকিয়ে থাকে দীপার দিকে, তবে খুব দ্রুতই নিজেকে সামলে নেয়। লাইট চালিয়ে ঘুরে দাঁড়াতেই দরজার সামনে দাঁড়ানো সাদমানকে দেখে সে। এতটাই ভয় পেয়ে যায় যে অবচেতনে চিৎকার করে ওঠে, কিন্তু বেশি জোরে মুখ খোলার আগেই সাদমান রাগী কণ্ঠে থমকে ওঠে। দীপার মুখটা ভয়ে কেমন কুঁচকে গেছে, যেন কোনো বাচ্চাকে ধমকানো হয়েছে মাত্র। সাদমানের ঠোঁটের কোণে মুচকি হাসি চলে আসে। এই মেয়েটাকে দেখলে তার ভেতরে তোলপাড় হওয়া ঝড়টা থেমে যায়। কত ঝামেলা, কত অশান্তি চারপাশে, কিন্তু এই ভীতু লাজুক মেয়েটাকে দেখলেই কেমন যেন নিজের ভেতরে একটা শান্তির ঢেউ নেমে আসে। জ্ঞান ফেরার পর থেকেই অদ্ভুতভাবে ওর মাথায় শুধু এই একটা মেয়েই ঘুরেছে, সারাদিন সারা রাত বারবার একই মুখ। সম্ভব হলে হয়তো সুযোগ পেলেই সে সত্যি দীপাকে নিজের সামনে পুতুলের মতো চুপচাপ বসিয়ে রেখে শুধু তাকিয়ে থাকতো, তাতে তার ভেতরের অদ্ভুত অস্থিরতা হয়তো থেমে যেত। সাদমান দরজাটা সামান্য খুলে রেখে দীপার দিকে এগিয়ে আসে। হলদে লাইটের আলোয় এলোমেলো চুলেও দীপাকে বেশ মায়াবী লাগছে। দীপা এতক্ষণে খেয়াল করলো সাদমানের অবস্থা। দীপা কিছুটা অস্থিরতা নিয়েই জিজ্ঞেস করে বসলো, কি হয়েছে আপনার? সাদমান ঠান্ডা গলায় উত্তর করে। পড়ে গিয়েছিলাম। দীপা আবার প্রশ্ন করে, কোথায় পড়লেন, কিভাবে পড়লেন? সাদমান এক দৃষ্টে তাকিয়ে থেকে আবার বিড়বিড় করে উত্তর করে। এক লাল সুন্দর প্রেমিক পিছলে পড়েছে বোধহয়। দীপার ফর্সা গাল কেমন যেন লাল বর্ণ ধারণ করলো। লাল সুন্দরী বলতে যে তাকেই বুঝিয়েছে এতে কোনো সন্দেহ নেই, তবে এই কথা শুনে তার পেটে কেমন প্রজাপতিরা ওড়াউড়ি করছে। দীপা নিজের তলপেট চেপে ধরল। সাদমান দীপার হাত ধরতে চেয়েও থেমে গেল, কারণ দীপা তো তাকে এখনও সেই অনুমতিটা দেয়নি বা তাকে মন থেকে মেনেও নেয়নি, তাই জোর খাটিয়ে সে কখনো ভালোবাসা পেতে চায় না। সাদমান দীপার ওড়না নিজের হাতে পেঁচিয়ে বলল, হ্যাঁ যে আমার মেসেজ, আপনার জন্য এখন থেকে খোলামেলাভাবে চলাফেরা করা বন্ধ। বাইরে গেলে বোরকা পরে যাবেন, নিজের চেহারা ঢেকে বেরোবেন, আর পালানোর চেষ্টা তো ভুলেও করবেন না। দীপা গোল গোল চোখে চেয়ে আছে সাদমানের দিকে। গাম্ভীর্যতা ভাবমূর্তি ধারণ করে রাখা লোকটাকে আজ ভীষণ আলাদা লাগছে। দীপার মনে আবার প্রশ্ন জাগলো, এত ক্ষত কি করে হলো তার? দীপা আবার প্রশ্ন করলো, কিভাবে কি হয়েছে আপনার বলুন না। সাদমান ঠোঁট কামড়ে কিছুক্ষণ তাকিয়ে রইল দীপার দিকে। তার বেশ আনন্দ হচ্ছে, দীপা তার প্রতি আগ্রহ দেখাচ্ছে, তার অসুস্থতায় উতলা হচ্ছে। সাদমান নরম কণ্ঠে বলল, তেমন কিছু না, এমন আক্রমণ আমার উপর প্রায় হয়ে থাকে, আমি অভ্যস্ত এসবে। দীপা কেমন অসহায়ভাবেই তাকিয়ে রইল সাদমানের ক্ষত হওয়া হাতের দিকে। সাদমান সেই দিকে লক্ষ্য করে বিছানায় হেলান দিয়ে বলে উঠল, কাল আমরা হানিমুনে যাচ্ছি, বিয়ে হচ্ছে 1 মাস তো হয়ে গেল, এবার উচিত আমাদের হানিমুনটা সেরে ফেলা। দীপা অবাকের শীর্ষ পর্যায়ে গিয়ে বলে, কি, আপনি পাগল হয়ে গিয়েছেন? আমি তো বিয়েটাই মানি না, আর আপনি হানিমুন অব্দি চলে গিয়েছেন। আর আমার ভার্সিটি আছে, এতদিন আপনার জন্য যেতে পারিনি আমি, আমাকে বন্দি বানিয়ে রেখেছেন আপনি। সাদমান দীপার দিকে তাকিয়ে বলে, কথা দিচ্ছে এই সাদমান তোমাকে রানীর মতো করে রাখবে। এই পুরো সাম্রাজ্য এসে ঝুঁকবে রাজার কাছে, আর সেই সাম্রাজ্যের রাজা এসে ঝুঁকবে তার রানীর কাছে।